প্রিয় ছাত্রছাত্রী, যারা তোমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে। তো যাই হোক, আজকে যে বিষয়টি শুরু করার কথা সেটি হচ্ছে একাদশ শ্রেণীর দর্শন। এর আগের দিন যে পর্যন্ত পড়ানো হয়েছে তারপর থেকে আজ আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি মূলত মীমাংসা দর্শন, বেদান্ত দর্শন এবং তোমাদের যে নাস্তিক তিনটি দর্শন সম্প্রদায় রয়েছে, চারবাক, বৌদ্ধ, জৈন, এদের জাস্ট ইন্ট্রোডাকশন। এবং এই কয়েকটি দর্শন সম্প্রদায়ের মধ্যে যে প্রশ্নগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি এবং সেই প্রশ্নের উত্তর তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুবান্ধবীদের অবশ্যই শেয়ার করবে। প্রথম প্রশ্ন হলো, মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতাকে? মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হলেন জৈমিনী। মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতাকে? মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হলেন জৈমিনী। ক্লিয়ার? এর পরবর্তী যে ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো, মীমাংসা দর্শনের উৎস গ্রন্থের নাম কি? মীমাংসা দর্শনের উৎস গ্রন্থ হলো মীমাংসা সূত্র। এখন এর পরবর্তী যে প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, মীমাংসা সূত্র গ্রন্থটি কার লেখা? মীমাংসা সূত্র গ্রন্থটি কার লেখা? তো তোমরা বলবে মীমাংসা সূত্র গ্রন্থটির লেখক বা রচয়িতা হলেন জৈমিনী। ক্লিয়ার? তাহলে মীমাংসা সূত্র গ্রন্থটির রচয়িতাকে? জৈমিনী। এখন তোমাদের মাথায় রাখতে হবে, মীমাংসা দর্শনে ধর্মকে নিয়ে আলোচনা করা হয়েছে। মীমাংসা দর্শনে বলা হয়েছে ধর্ম কি। এক্ষেত্রে তোমাদের বলতে হবে বেদবিহিত কর্মই হলো ধর্ম। মীমাংসা দর্শন অনুসারে বেদবিহিত কর্মই হলো ধর্ম। এখন যে টপিক থেকে তোমাদের প্রশ্ন হয় সেটি হচ্ছে, মীমাংসা দর্শনের দুটি সম্প্রদায় রয়েছে, একটি হচ্ছে প্রভাকর সম্প্রদায়, আরেকটি হচ্ছে ভাট্ট সম্প্রদায়। প্রশ্ন হলো, প্রভাকর সম্প্রদায় কয়টি প্রমাণকে স্বীকার করে? তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে, প্রভাকর সম্প্রদায় কয়টি প্রমাণকে স্বীকার করে? তো উত্তর হবে 5 প্রকার প্রমাণকে স্বীকার করে বা 5টি প্রমাণকে স্বীকার করে। সেগুলি বলে দিচ্ছি। প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ এবং অর্থাপত্তি। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু কখনোই স্কিপ করে ভিডিও দেখবে না, কারণ স্কিপ করে ভিডিও দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। আর ফিলসফি একটি বোঝার সাবজেক্ট, তোমরা ভালো করে ক্লাস করো প্রতিনিয়ত। আমি আশাবাদী তোমরা এই চ্যানেলটি ফলো করলেই 40-এ 40 অ্যাটেন্ড করতে পারবে। 40-এ 40 অ্যাটেন্ড কিন্তু করতে পারবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখো এবং যা বলা হচ্ছে সেগুলি খাতায় নোট করে নাও। যাই হোক, আবার শুরু করছি। এর পরবর্তী যে প্রশ্নটি হয়, ভাট্ট সম্প্রদায় কয় প্রকার প্রমাণকে স্বীকার করে? ভাট্ট সম্প্রদায় প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি, এই 6 প্রকার প্রমাণকে কিন্তু তারা স্বীকার করে। এখন প্রশ্ন হলো যে, মীমাংসা দর্শনকে আস্তিক দর্শন বলা হলেও এরা কি ঈশ্বরে বিশ্বাসী? এরা কিন্তু কখনোই ঈশ্বরে বিশ্বাসী নয়। মীমাংসা দর্শন এমন একটি দর্শন শাস্ত্র বা এমন একটি দর্শন সম্প্রদায় যেখানে বেদকে স্বীকার করা হলেও ঈশ্বরকে কিন্তু স্বীকার করা হয়নি। তাহলে বেদকে স্বীকার করা হলেও ঈশ্বরকে কিন্তু স্বীকার করা হয়নি। কনসেপ্টটি ক্লিয়ার? তাহলে প্রশ্ন হতেই পারে যে, কোন দর্শন সম্প্রদায় বেদকে স্বীকার করলেও ঈশ্বরকে স্বীকার করেনি? তখন আমাদের বলবে মীমাংসা দর্শন। এর আগেও আমরা একটি দর্শন সম্প্রদায় সম্পর্কে জেনেছি, যার উত্তর হলো সাংখ্য দর্শন। সাংখ্য দর্শন এবং মীমাংসা দর্শন এ দুটি বেদে বিশ্বাসী হলেও এরা কিন্তু কখনোই ঈশ্বরে বিশ্বাসী নয়। এখন চলে যাব আমরা বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন সম্পর্কে যে প্রথমে যে প্রশ্নটি হয় বা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে, বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা কে? তোমরা বলবে মহর্ষি বাদরায়ণ
বা অ্যান্সারে লিখে আসবে মহর্ষি বাদরায়ণ। এখন বিষয় হচ্ছে এই বেদান্ত দর্শনের মূল গ্রন্থ কি বা উৎস গ্রন্থ কি। এক্ষেত্রে বলতে হয় বেদান্ত দর্শনের মূল গ্রন্থ বা উৎস গ্রন্থ হলো বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র। এখন প্রশ্ন হতে পারে বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতাকে। তোমরা লিখবে মহর্ষি বাদরায়ণ। এখন তোমাদের এই যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে বেদান্ত দর্শনের আবার দুটো সম্প্রদায় সম্পর্কে আমরা জানব। কারণ আমাদের সিলেবাসে অর্থাৎ এই 11-এর সিলেবাসে তোমাদের এই দুটি সম্প্রদায় সম্পর্কেই রয়েছে। এক হচ্ছে কি কেবলাদ্বৈতবাদ বা অদ্বৈতবাদ বলতে পারি, আরেকটি হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। এখন প্রশ্ন হলো কেবলাদ্বৈতবাদের প্রতিষ্ঠাতাকে বা কেবলাদ্বৈতবাদের প্রবক্তাকে। হবে শঙ্করাচার্য, উত্তর হবে শঙ্করাচার্য। এখন প্রশ্ন হতে পারে বিশিষ্টাদ্বৈতবাদের প্রবক্তাকে, তোমাদের উত্তর লিখতে হবে রামানুজ। এখন এই ক্ষেত্রে প্রশ্ন হয় শঙ্করাচার্যের লেখা গ্রন্থটির নাম লেখো বা শঙ্করাচার্যের লেখা ভাষ্য গ্রন্থটির নাম লেখো। তো লিখতে হবে শারীরিক ভাষ্য। এর পরবর্তী যে প্রশ্নটি হয় হতে পারে যে শ্রীভাষ্য গ্রন্থটি কার লেখা? রামানুজের। অর্থাৎ রামানুজের লেখা একটি গ্রন্থের নাম বা ভাষ্য গ্রন্থের নাম লেখো। তো আমাদের লিখতে হবে শ্রীভাষ্য। এখন বিষয় হচ্ছে রামানুজের মতে প্রমাণ কত প্রকার? রামানুজের মতে প্রমাণ হলো 3 প্রকার: প্রত্যক্ষ, অনুমান ও শব্দ। আর শঙ্করাচার্যের মতে প্রমাণ কত প্রকার? খুবই ইম্পর্টেন্ট। শঙ্করাচার্যের মতে প্রমাণ হলো 6 প্রকার। সেটা কি কি? আগে যে বলেছিলাম, যারা 6 প্রকার স্বীকার করেছিল, যারা ভাট্ট সম্প্রদায় সেম একই প্রকারকে স্বীকার করেছে। যার প্রথমটি হলো প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। এই 6টি প্রকার প্রমাণকে স্বীকার করেছে। ক্লিয়ার? এখন প্রশ্ন হতে পারে এরকম যে শঙ্করাচার্যকে অদ্বৈতবাদী বলা হয় কেন? কারণ শঙ্করাচার্যের মতে ব্রহ্ম এবং জীব অভিন্ন এবং এক, অভিন্ন এবং বা এক, তাই তাকে কি বলা হয়? অদ্বৈতবাদী বলা হয়। কারণ তিনি শুধুমাত্র ব্রহ্মকেই স্বীকার করেছেন, জগৎকে এই অর্থে মিথ্যা বলেছেন। এখন প্রশ্ন হতে পারে এরকম যে শঙ্করের মতে অদ্বৈতবাদের মূল বক্তব্য কি? শঙ্করের মতে অদ্বৈতবাদের মূল বক্তব্য কি? এর উত্তরে বলতে হবে ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্ম অভিন্ন বা এক। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বা এই লাইনটি তুলে দেওয়া থাকতে পারে। তোমাদের অ্যান্সার লিখতে হবে যে এটি কার মত, অর্থাৎ উত্তর লিখতে হবে বা অ্যান্সার লিখতে হবে শঙ্করাচার্যের মত। এরপরে যে প্রশ্ন হতে পারে যে শঙ্করের মতে ব্রহ্ম কি? শঙ্করের মতে ব্রহ্ম হলো শুদ্ধ, নিত্য, মুক্ত এবং চৈতন্য স্বরূপ। এখন প্রশ্ন হতে পারে রামানুজের মতে ব্রহ্ম কি? সেক্ষেত্রে আমাদের উত্তর লিখতে হবে রামানুজের মতে ব্রহ্ম হলো চিৎ ও অচিৎ বিশিষ্ট। এক্ষেত্রে তোমাদের প্রশ্ন আরেকটি হতে পারে জগৎ মিথ্যা কথা কে বলেছেন? তো লিখতে হবে জগৎ মিথ্যা কথা বলেছেন শঙ্করাচার্য। ডাউট ক্লিয়ার? এখন আমরা চলে যাব তারপরে যে বলেছিলাম আস্তিক নাস্তিক সম্প্রদায়ের মধ্যে নাস্তিক সম্প্রদায়। আস্তিক সম্প্রদায় এর আগে আমাদের বোঝানো হয়ে গেছে এবং আজ পর্যন্ত বোঝানো হলো। এখন যেটা বোঝাবো সেটা হচ্ছে নাস্তিক দর্শন। যেগুলো তোমাদের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো নিয়েই আলোচনা এবং বোঝানো পর্ব। শোনো মন দিয়ে যে নাস্তিক দর্শনের সংখ্যা হচ্ছে 3টি। তার আগে আমি বলে রাখি নাস্তিক দর্শন কি। নাস্তিক দর্শন বলতে কি বোঝো? যেসব ভারতীয় দর্শন বেদকে বিশ্বাস করে না, অর্থাৎ বেদের প্রামাণ্যে বিশ্বাসী নয়, তাদের কি বলা হয়? নাস্তিক দর্শন বলা হয়। ক্লিয়ার? নাস্তিক দর্শন সম্প্রদায়ের সংখ্যা কয়টি? আমাদের বলতে হবে 3টি। একটি চারবাক, দ্বিতীয় হচ্ছে বৌদ্ধ, তৃতীয় হচ্ছে জৈন। ক্লিয়ার? তাহলে আমাদের নাস্তিক দর্শনের সংখ্যা কয়টি? 3টি, চারবাক, বৌদ্ধ, জৈন। ডাউট ক্লিয়ার? এখন হচ্ছে চারবাক দর্শন সম্পর্কে আমরা কিছুটা জানবো। চারবাক দর্শনের প্রতিষ্ঠাতাকে, চারবাক দর্শনের প্রতিষ্ঠাতাকে এ নিয়ে মতভেদ রয়েছে। অনেকে মনে করেন চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন দেবগুরু বৃহস্পতি, তবে আবার অনেকে মনে করেন চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন ঋষি চারবাক। তবে এই চারবাক দর্শনের উৎপত্তি নিয়েও অনেক মতভেদ রয়েছে এবং চারবাক শব্দের অর্থ নিয়েও অনেক মতভেদ রয়েছে। এই মতভেদ সংক্রান্ত কিন্তু তোমাদের বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে। সেই প্রশ্নগুলো বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করবে।
কেউ কেউ মনে করেন চারবাক শব্দটি এসেছে চারু ও বাক শব্দ থেকে। চারু শব্দের অর্থ হচ্ছে শ্রুতিমধুর এবং বাক শব্দের অর্থ হচ্ছে কথা। এই অর্থে চারু শব্দের অর্থ হচ্ছে শ্রুতিমধুর আর বাক শব্দের অর্থ হচ্ছে কথা, অর্থাৎ শ্রুতিমধুর কথা। আবার অনেকে মনে করেন চারবাক শব্দটি এসেছে চর্ব ধাতু থেকে। চর্ব শব্দের অর্থ হচ্ছে বা চর্ব ধাতুর অর্থ হচ্ছে চিবানো। এই অর্থে চারবাক শব্দের অর্থ হচ্ছে খাওয়া দাওয়া ভোজন করা। এখন প্রশ্ন হতে পারে যে চারবাক মতে পরম পুরুষার্থ কি? আমরা জানি যে পুরুষার্থ চারটি, একটি ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। কিন্তু এই চারটি পুরুষার্থের মধ্যে চারবাকরা মুখ্য পুরুষার্থ বলেছেন কামকে এবং গৌণ পুরুষার্থ বলেছেন অর্থকে। তাহলে এক্ষেত্রে প্রশ্ন হতে পারে চারবাক মধ্যে মুখ্য পুরুষার্থ কোনটি? মুখ্য পুরুষার্থ হলো কাম, অর্থাৎ দৈহিক সুখ লাভ করা। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এদিক থেকে বিবেচনা করলে চারবাক দর্শনকে কিন্তু জড়বাদী দর্শন বলা হয়। চারবাক দর্শনকে জড়বাদী দর্শন বলা হয় কেন? কারণ তাদের মতে জগতের মূল উপাদান চারটি জড়, যেমন ক্ষিতি, অপ, তেজ, মরুদ। এই চারটি জড় উপাদান দিয়েই জগৎ এবং জীবন সৃষ্টি হয়েছে। তাই তার মতে এবং তাদের মতে জড়ই জগতের মূল উপাদান, অর্থাৎ তাদের জড়বাদী বলা হয়। তাহলে চারবাক দর্শনকে জড়বাদী বলা হয় কারণ তাদের মতে ক্ষিতি, অপ, তেজ, মরুদ এই চারটি জড় উপাদান দ্বারা জগৎ এবং জীবন সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হলো, তার পরবর্তী যে প্রশ্ন হয়, চারবাকরা কিভাবে তাদের এই জড়বাদকে প্রতিষ্ঠা করেছেন এবং তারা কিভাবে ব্যাখ্যা দিয়েছেন যে এই জগৎ এবং জীবন কিভাবে সৃষ্টি হলো বা জড়ের মধ্যেই জগতের আবির্ভাব কিভাবে সম্ভব। তখন তারা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করেছেন যে পান, চুন, খয়ের সুপারি এর চারটি উপাদানের মধ্যে কোনোটির লাল রঙের আভা নেই, তবে এগুলিকে একত্র মিশ্রণ করলে কি সৃষ্টি হয়? একটি লাল রঙের আভার সৃষ্টি হয়। অতএব এই একই রকমভাবে ক্ষিতি, অপ, তেজ, মরুদ এই চারটি জড় উপাদান নিজ স্বভাব বলে জগৎ এবং জীবনকে মিশ্রিত হয়ে সৃষ্টি করেছে। তাহলে এই চারটি জড় উপাদান কি হয়েছে? মিশ্রিত হয়ে জগৎ এবং জীবনকে সৃষ্টি করেছে। তারা এইভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। এখন বিষয় হচ্ছে চারবাক দর্শনকে চরমপন্থী নাস্তিক দর্শন বলা হয়। এখন কথা হচ্ছে কেন চারবাক দর্শনকে চরমপন্থী নাস্তিক দর্শন বলা হয়? এই কারণে চারবাক দর্শন ঘোরতর বেদ বিরোধী, তাই তাদের কি চরমপন্থী নাস্তিক দর্শন বলা হয়। এমনকি সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে মাধবাচার্য বলেছেন নাস্তিক দর্শনের মধ্যে নাস্তিক শিরোমণি হল চারবাক দর্শন, অর্থাৎ চারবাক দর্শনকে নাস্তিক শিরোমণি বলে আখ্যায়িত করেছেন মাধবাচার্য তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে। ক্লিয়ার? এখন বিষয় হচ্ছে চারবাক মতে কোন ভূতকে স্বীকার করা হয়নি বা কোন জড় উপাদানকে স্বীকার করা হয়নি? আকাশ বা বোমকে স্বীকার করা হয়নি। চারবাক মতে কোন ভূতকে স্বীকার করা হয়েছে বা কোন কোন জড় উপাদানকে স্বীকার করা হয়েছে? এখানে ভূত মানে কিন্তু জড় উপাদান, মাথায় রাখবে, ভূত মানে হচ্ছে জড় উপাদান। চারবাকরা চারটি ভূত বা জড় উপাদানকে স্বীকার করেছে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ। ক্ষিতি মানে হচ্ছে মাটি, তেজ মানে হচ্ছে অগ্নি, অপ মানে হচ্ছে জল, মরুদ মানে হচ্ছে বায়ু। ক্ষিতি, অপ, তেজ, মরুদ এইভাবে মাথায় রাখবে। ক্ষিতি মানে কি বললাম? হচ্ছে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুদ মানে বায়ু। আজকে এই পর্যন্তই চারবাক দর্শন থেকে যে প্রশ্নগুলো বলা হলো এবং তার আগে যে দুটি সম্প্রদায় বলা হলো এইটুকু ভালো করে মুখস্থ করো। তার পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো তোমাদের জন্য বৌদ্ধ এবং জৈন, এই দুটি পরের দিন খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো, তার যথার্থ অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে এবং বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে।